আরে আমি বাইক চালানো ভিডিও করি। আরে বাবা, এটা আমার বাইক চালানোর ভিডিও করি, চ্যানেলের জন্য ভিডিও করি। দুপুর দুপুর বের হয়েছি, সময় হচ্ছে 12টা 15। একটার মধ্যে থাকতে হবে দক্ষিণ খান। ওই যেই কাজটা হচ্ছে আমার দক্ষিণ খান ছিল ইসের আগে, ইলেকশনের আগে, ওইটা তো সারতে পারি নাই। আর আমার বাইকটা 1700 কিলোমিটার চলছে ঠিক একদম। উইন্ড ব্রেকার পড়ছি, কারণ হচ্ছে উইন্ড ব্রেকারের সিজন চলে আসছে। এই টাইমটা রোদে হাত পুড়ে যায়, যে কারণে উইন্ড ব্রেকার পরে নিলে হাত পুড়ে না। অ্যান্ড যদি সামনের জিপ খুলে রাখেন তাহলে মোটামুটি গরমে একটু কম লাগে। যাক, চলেন রাইড করি অ্যান্ড আপনাদের সাথে একটু আড্ডা দিতে দিতে চলে যাই হচ্ছে উত্তরার দিকটাতে। আমরা ইলেকশনের আগে যে ঘটনাটা ঘটছিল, ইলেকশনের আগে আমরা মানে গেছি ঠিকই, কিন্তু ওই দিন সরকারি লোকজন কই ডিসি অফিস না কোন জায়গায় যেন গেছিল, এই কারণে আর হয় নাই কাজটা। এখন আজকে হচ্ছে ইলেকশন পার হয়েছে, অনেক দিনই হয়ে গেছে। গতকাল ছিল রবিবার। আর এখন যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন এগুলো একদম টাটকা, মানে এতই টাটকা যে যেই দিন আমি ভিডিও শ্যুট করতেছি ওই দিন রাতে এডিট করতেছি, অ্যান্ড এডিট করে তারপরের দিনই হচ্ছে আপলোড হয়ে যাইতেছে। মানে রাতেই আপলোড দিয়ে রাখতেছি শিডিউল করে। আজকে এই যে 12টায় ভিডিও করতেছি, এই ভিডিওটা আপনারা দেখতেছেন পরের দিন 11টার সময়। এটা একদিকে ভালো, সিজন বোঝা যায়। যেমন এই যে রোজার ব্যাপারগুলো বোঝা যাবে যে কোন রোজায় কি একদিনের গ্যাপ থাকবে। আর অনেক সময় 3-4টা ভিডিও যদি শ্যুট করা থাকে তখন দেখা যায় যে ডেট একটু এদিক সেদিক হয়ে যায়। মানে আজকের ডেটে আপনি যে ভিডিওটা দেখতেছেন ওইটা হয়তো 2 দিন বা 3 দিন আগে শ্যুট করা, এরকম ঘটনা ঘটে। এখন আমার কাছে আসলে ওইটা সুবিধাজনক হয়। একটু আগের ভিডিও যদি দেখাইতে পারি, 2টা একটা ভিডিও যদি আমার শিডিউল করা থাকে তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, কারণ একটু রিল্যাক্সে কাজ করা যায়। আর এখন যেটা হয় যে আজকে আমার কাজ কি জানেন, আজকে আমার কাজ হচ্ছে একটা নতুন বাইকের কালার দেখতে যাইতে হবে। অ্যান্ড ওই কাজ সন্ধ্যায়, এর আগে এখন দুপুরে আমার যেতে হবে দক্ষিণ খান। অ্যান্ড দক্ষিণ খান এই সরকারি কাজটা শেষ করব, অ্যান্ড সরকারি এই কাজটা শেষ করে দেন বাসায় যাব, কারণ এই দিকে আসলে আমার দেরি হয়ে যাবে। অ্যান্ড বাসা থেকে দেন হচ্ছে ওদিক থেকে ওই কাজ সেরে, মানে ওই বাইকের যে কালারের ব্যাপারটা, ওই কাজটা সেরে দেন হচ্ছে আবার রাতে ব্যাক করতে হবে। একবারে হয়তো টুপিতে আসবো, আড্ডা দিব, ব্যাক করব। যদি সুস্থ সবল সব কাজগুলো করতে পারি তাহলে এগুলা সাকসেস করেই ফিরবো ইনশাআল্লাহ। আর কোনো ইনসিডেন্ট না হইলেই হয়, ইনশাআল্লাহ কোনো ইনসিডেন্ট হবে না। আর এখানে একটা এরকম তুমুল পরিমাণ জ্যাম পড়বে এটা তো আমার বিশ্বাস কখনোই ছিল না। আমি চাইলে 10 নম্বর দিয়ে ওদিক দিয়ে মাটি কাটা বা ওদিক দিয়ে চলে যেতে পারতাম ভাসান ট্যাগ দিয়ে, কিন্তু আমি ওইটাই গেলাম না। কারণ আমি ভাবলাম যে এই রোডটা ফাঁকা থাকে, একটু ঘোরা পড়লেও এই রোডটা দিয়ে যাওয়াই ভালো। কিন্তু এই রোডে এরকম জ্যামে পড়বো এই ব্যাপারটা তো বুঝি নাই। আর এটা মনে হয় কৃত্রিম সংকট, কারণ ওই পাশের রোড ফাঁকা। দেখা গেছে কোনো একটা বাস হয়তো থাইমা লোক নামাইতেছে উঠাইতেছে। ভাই সাইকেল চালানোর সময় ফোনে কথা, ভাই সাইকেল এমনি একটা ব্যালেন্সের জিনিস না। তার মধ্যে আমি খেয়াল করছি সাইকেল যারাই চালাইতে ভাই ফোনে কথা বলতে থাকে। এক হাতে সাইকেল চালায়, এক হাতে ফোনে কথা বলে। এটা একটা খুব রিস্কি একটা ব্যাপার ভাই। এই রোডে জ্যাম আমি আমার এই লাইফে কোনো দিনও দেখি নাই। এই রোডে এরকম যে ব্লক হয়ে থাকে। আর বাইক থাকাতে দেখছেন ব্যাপারটা কি সুন্দর, আমরা সাইড দিয়ে আগায় যেতে পারতেছি ধুমধারাক্কা। এখন এই জ্যামে কি হবে আজকে আমার কে জানে, কি হয়েছে এখানে তাই বা কে জানে। খারাপ কিছু না হইলেই হয়। ওই পাশেও সিগন্যালের জ্যাম আছে, এই পাশেও জ্যাম আছে। কাহিনী তো একটা কিছু অবশ্যই আছে। যাক, যেটা আছে ওটা দেখা যাবে। পড়ছিলাম একটু জ্যামে, বাট ভালোই হয়েছে। একটা টপিক আমি এখানে খুঁজে পাইছি। ঘটনাটা হয়েছে আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হইলো। উনি আমার বাইক এবং বাইকের নাম্বার প্লেট দেখে বাইকটা চিনছে, পেছনেই আছে। উনি একটা MT-15 কিনছেন, আমার বলতেছে যে আমি MT চালাই রেগুলার, এই কারণে ওনার ভালো লাগছে ভিডিও, উনিও MT পছন্দ করছে, MT-15 কিনছে। তো ওনার বাইকটা আমি দেখে বলতেছিলাম কি ইন্দোনেশিয়ান, কারণ কালারটা আমার কাছে একটু সুন্দর ফিনিশড লাগছে, মনে হয়েছে যে না ইন্ডিয়ান না। বাট উনি বলতেছে না ওটা থাই। তো আমি আরেকবার একটু ঘুরে দেখলাম, কারণ থাই বাইকের বিল্ড কোয়ালিটি অ্যান্ড সাইলেন্সার, পিটি সাকুরা সাইলেন্সার থাকে, ওইটার সাউন্ডও একটু ভিন্ন। অ্যান্ড থাইয়ের পারফরমেন্স কেন যেন আমার কাছে মনে হয় যে একটু ভালো। এই কারণে একটু ভালো মতো যেই ঘুরে দেখতে গেছিলাম, ওই যে পেছনেই আছে বাইকটা, দেখাবো না যদি সাইডে আসে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যান্ড দুঃখজনক হচ্ছে ওনার বাইকের মধ্যে আমি দেখলাম সামনে 100 সেকশন টায়ার লাগানো।
অ্যান্ড 100 সেকশন টায়ার থাকে ইন্ডিয়ান টায়ার, পেছনে 140 থাকে। আর থাই এবং ইন্দোতে 110 থাকে সামনে, পেছনে 140ই থাকে। কিন্তু ওনারটা 100 সেকশনের টায়ার লাগানো। এখন আমি বললাম ভাই আপনার তো টায়ার অরিজিনাল না। বলতেছে হ্যাঁ ভাই। বললাম ভাই আপনি নতুন নিচ্ছেন? বলতেছে হ্যাঁ ভাই টায়ার এটা দিতে পারে নাই, টায়ার হচ্ছে দিছে এটার ইন্ডিয়ান টায়ার, MRF দিছে, যে টায়ারটা ইন্ডিয়ান MT-15-এ আসে। এখন শোরুমের নামটা আর আমি বললাম না। আপনারা যে কোনো আনঅফিসিয়াল শোরুম থেকে বাইক কেনার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যে বাইকটা কিনবেন ওই বাইকটা যেন ফুলফিল একটা প্যাকেজ হয়, কারণ ওরা এগুলা বিক্রি করতেছে CBU বলে। CBU মানে কমপ্লিট, এই যে ওই বাইকটা CBU মানে হচ্ছে কমপ্লিট বিল্ড ইউনিট। কমপ্লিটলি বাইকটা এইভাবে রেডি হয়ে আসার কথা। অ্যান্ড ওনার এই বাইক তো পেছনের মাডগার্ড অ্যান্ড পেছনের সারি গার্ড যে এইগুলো হচ্ছে ইন্ডিয়ান, কারণ থাইয়ের মধ্যে মাডগার্ড বা সারি গার্ড থাকবে না ওইভাবে, মানে সাইডের টায়ার হাগার অ্যান্ড এগুলো থাকবে না। অ্যান্ড চ্যাসি খেলা বুঝলাম না। চ্যাসি তো আবার আচ্ছা ভার্সন 2 চ্যাসি তো হয়, মানে অ্যালুমিনিয়াম চ্যাসি হয়। সুইং আর্ম, যেটা সুইং আর্মের মধ্যে মাডগার্ড লাগানোর জায়গা। অ্যান্ড বাইকের মধ্যে ওই যে পেছনের সিটের পাশে দুইটা রডও আছে। এটাই তো ইন্ডিয়ান বাইক। উনি এটা থাই বলে ওনার কাছে বিক্রি করছে, আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। মানে শোরুম যদি এরকম কিছু করে তাহলে জিনিসটা খুব খারাপ করছে। ভাই যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে ভাই অবশ্যই এটা যাচাই করবে। আর ওনার বাইকের ইন্ডিকেটরও হচ্ছে ইন্ডিয়ান BS7 বা এরকম কিছু। আমি জাস্ট একটু ডান পাশ দিয়ে গিয়ে দেখা ট্রাই করবো যে ABS আছে কিনা। যদি ABS থাকে তাহলে বাইকটা ইন্ডিয়ান, কারণ থাই বা ইন্দোনেশিয়ান MT-15-এ এখনও পর্যন্ত ABS দিয়ে ওই বাইকগুলো আসে নাই। এজন্য আপনারা যে কোনো বাইক কেনার আগে আনঅফিসিয়াল যদি কোনো বাইক কিনতে চান, ওয়ারেন্টির ব্যাপারটা তো অবশ্যই যাচাই করবেন। অ্যান্ড এই ব্যাপারটাও যাচাই করবেন যে আসলে আপনি যে বাইকটা কিনতেছেন ওই বাইকটা একটা ফুল প্যাকেজ কিনা, নাকি আপনাকে ইন্ডিয়ান এবং থাই বা ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান মিলায়া পার্সপাতি দিয়ে একটা বাইক সেটিং করে দিছে। পেপারসের মধ্যে আপনাকে থাই দেখাবে, ঠিক আছে, চ্যাসি অ্যান্ড ইঞ্জিন যদি থাই থাকে তাহলে থাই আসবে। কিন্তু ওই বাইকটা হয়তো আসতে যায় ভাঙ্গা চুরে একাকার ইন্ডিয়ান প্রোডাক্ট বাকিগুলা লাগায় আপনাকে দিয়ে দিচ্ছে। এরকম হতে পারে না? বাংলাদেশে সবই সম্ভব, এরকমও হইতে পারে। এই কারণে অবশ্যই এই জিনিসগুলা বুঝে জেনে একটা অভিজ্ঞ লোক নিয়ে তারপরে বাইক কিনবেন যদি আনঅফিসিয়াল বাইক কিনেন। ভাই এই যে পেছনে যে এটারে কি বলে, জাহাঙ্গীর গেটের মোড় পর্যন্ত এমন জ্যাম ছিল। একটা বিমান বাহিনীর মিনি বাসের সাথে হচ্ছে একটা গাড়ি, মানে একটা গাড়িকে পেছন থেকে মিনি বাসে মেরে দিছে। অ্যান্ড ওইটা নিয়ে জ্যাম শুরু, আর ওই জ্যাম থেকে এই সিগন্যালের জ্যাম পর্যন্ত মিলে একাকার। আর ওই পাশেও দেখেন, মানে ওই পুরা সিগন্যালটা জ্যাম, এই পাশের গাড়ি এইদিকে জ্যাম, আর আমাদের গাড়ি ওই পাশে জ্যাম ছিল। তুমুল একটা জ্যাম কেটে এখন সময় হচ্ছে 12:34, আর আমি হচ্ছি এইখানে। আমার পৌঁছায় যেতে পারলে ভালো হইতো 12:30টার মধ্যে। অলরেডি ওইখান থেকে আমার ফোনও চলে আসছে, যাক ভাইয়া এবার অফিসে আছে অ্যান্ড অফিসে কাজ আজকে হচ্ছে, এটা মোটামুটি শিওর হয়েছি। আজকে আর ফেরত আসতে হবে না। অ্যান্ড 1704 কিলোমিটার চলে হচ্ছে আমার বাইকে। তার মানে আমি এর আগে যেখানে মাইলেজ চেক করলাম, মানে কিলোমিটার চেক করলাম আর কি, যে আমার বাইক কত কিলো চলছে, ওইখান থেকে এই জায়গা পর্যন্ত মাত্র 4 কিলো। আরে কিলোমিটার তো কম আসলে, কিন্তু ঘটনা হলো কিলোমিটার কম, বাট সময় বেশি লাগে এই জ্যাম ট্যাম এই সমস্ত জিনিসের কারণে। পেছনের বাস দেখেন, হর্ন মানে না দিয়ে থাকতেই পারে না। মনে হয় যে হর্ন দিয়ে উনি রাস্তায় সবার আগে চলে যাবে। যাক, এদিকের রাস্তা মোটামুটি ফাঁকা আছে অ্যান্ড আশা করা যায় যে খুব বেশি সময় লাগবে না। মেইনলি সময়টা লাগবে কসাইবাড়ি রেলগেটটা পার হইতে। অ্যান্ড তারপরের অবস্থা আসলে কি এখন ওইদিকে আমি জানি না। রোড তো ভালো হয়েছে, কিন্তু জ্যাম জটলা কমছে কিনা আল্লাহ ভালো জানে। চলেন আগাই দেখি, যতটুকু আগে পারি সবাইকে ওভারটেক করে দেন বের হয়ে যাই। যে সময়টা হচ্ছে স্টাফ রোডে ফ্লাইওভারটা ছিল না, ওই সময় একটা মজার জায়গা ছিল আমাদের। আমরা এখান থেকে রেলগেটটা পার হইতাম অ্যান্ড এইখান থেকে শুরু করে বিশ্ব রোড পর্যন্ত একটা রোড ফাঁকা পাইতাম, অ্যান্ড বিশ্ব রোডের পরে থেকে শুরু করে কাউলার পর্যন্ত আরেকটা রোড ফাঁকা পাইতাম। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে, আমি তখনও পালসারই চালাইতাম অবশ্য। এই জায়গাটা হচ্ছে আমরা মাঝে মধ্যেই স্পিড টপ ট্রাই করতাম আর কি। তবে একটা জিনিস দেখছি, আগের যে পালসারগুলো ছিল ওগুলো আমি কখনো 115-এর উপরে তুলতে পারি নাই।
আসলে ওই সময় এই রাস্তায় গাড়ি ঘোড়ার পরিমাণ কম ছিল, ওই বাতাসের কারণে কেটে আসলে বেরোইতে পারতো না, এই জন্য হয়তো। আমি ফুল থ্রটল ধরেও আসলে পুরানো বাইক কিনতাম তো ভাই, পারফরমেন্সও অত ভালো থাকতো না। কি বাইক যে কিনতাম, 1,05,000 টাকা দিয়ে বাইক কিনতাম। মানে ব্যাপারটা ছিল, নতুন ওই বাইকগুলোর দাম ছিল 1,45,000 বা এর আশপাশেই, 40-45 এরকম। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ধরেন 1,05,000-1,05,000-এ কিনতাম। মিটার ছিল মানে টেম্পার করা মিটার কিনা যায় না, কাঠার মিটার ছিল। ওই প্রথম দিকের পালসারগুলোর কথা বলতেছি, স্পোকের যে রিম ছিল ওইগুলা। বাইরে ভাই এই মাইক্রোটা কীভাবে ঢুকলো, এই মোটর সাইকেলের তো আরেকটু হলে দিত বাড়ি, যা খুশি তা। আর আজকে একটু অদ্ভুত, মানে রোডঘাটে এই হুট হাট করে কেন যেন মানে আটকায় যেতেছি, বুঝতেছি না। আর মেনলি বাসের কারণে আসলে ঝামেলা, দেখেন না, একজন দাঁড়াইছে সাইড দিয়ে, আরেকজন সাইড হয়ে পুরা রাস্তা আটকায় দেন ঢুকে যেতেছে। যাক চলেন, আমরা এই জায়গায় যেরকম আগে চালাইতাম, এই জায়গায় যেমন আমরা আগে চালাইতাম ওরকম। এখনকার বাইক তো ভাই পাওয়ারফুল, এখনকার বাইক মোচার দিলেই তাকায় দেখি মিটারে 100 উঠে গেছে বা 90 উঠে গেছে, 90 আপ। এই যে দেখেন 97 পর্যন্ত নর্মালি চালাইছি, উঠে গেছে। আর আগে এই রোডে মোচার দিয়ে ধরে রাখতাম 100 উঠতো, 105 উঠতো, 10 উঠতো, মানে 115-এর উপরে সম্ভবই না। অ্যান্ড একটা রিস্কি জোন ছিল, সেটা হলো এখনও এটা রিস্কি জোন, এখন হচ্ছে এই জায়গাটা রিস্কি জোন। আর আগে রিস্কি জোন ছিল এই জায়গাটা, এখান দিয়ে বিশ্ব রোড যাওয়া যেত, এখন তো বন্ধ করে দিচ্ছে, উপরে দিয়ে যেতে হয়। এদিক দিয়ে আমরা আগে বিশ্ব রোড যেতাম। এই রোডটার কারণে এদিকে বিশাল একটা জ্যাম পড়তো, এখান থেকে শুরু করে এই জ্যাম এয়ারপোর্ট পার হয়ে যেত, এরকম জ্যাম পড়তো। আপনারা যারা দেখছেন মনে থাকবে। অ্যান্ড যখনই এই ফ্লাইওভারগুলো চালু হয়ে গেল, বিশ্ব রোড 300 ফিট এগুলার, মানে সাথে ভাই একদিনের মধ্যে জ্যাম না বন্ধ হয়ে গেল। তারপরে আবার এখন একটা কৃত্রিম সংকট শুরু হয়েছে। দেখা যায় যেই বাস বা গাড়িগুলা হচ্ছে ওই উত্তরার দিক থেকে এখানে আসে, যারা এই ফ্লাইওভারটা ধরে 300 ফিট বা যমুনা ফিউচার পার্ক ঢুকবে, তারা আগে থেকে বায়ে না চেপে মাঝখান দিয়ে আসে। মাঝখান দিয়ে আসার কারণে পুরো ওই রোডটা আবার ব্লক হওয়া শুরু হয়েছে। এখন এখানে কথা আছে, মাঝখান দিয়ে না আসে যে বামে চেপে আসবে, বামে চেপে আসলে বামে তো বাস রাস্তা ব্লক করে রাখে। বাস স্ট্যান্ডটা এমন অদ্ভুত জায়গায় হয়েছে যে কারণে মাঝখান দিয়ে এসে ঢুকতে হয়। এখানে ওই পারটায় হচ্ছে জ্যামের একটা ব্যাপার স্যাপার হয়ে যায় আর কি। তবে এই বাস স্ট্যান্ড ভাই বানায় দিছে, বিভিন্ন জায়গায় সুন্দর করে বানায় দিছে, কিন্তু বাসের যেটা হয়েছে, যাত্রী এবং বাস আমরা দুইজনই হচ্ছে অনিয়ম খুব পছন্দ করি। আমরা দেখা গেছে বাস স্ট্যান্ডে না থেমে গিয়ে আমাদের যেখানে প্রয়োজন ওইখানেই থামি, এখানেই হইতেছে মানে ঝামেলা। না তা নাহলে যেভাবে আসলে গভর্নমেন্ট প্ল্যান করে ওইভাবে সব কিছু ঠিক থাকারই কথা, কিন্তু আমরা তো মানতে হবে। না মানলে ভাই, আপনি যদি না মানতে চান তাহলে আপনাকে কোনোভাবেই মানানো সম্ভব না। আপনি যদি পানিতে ডুব দিয়ে জল খেয়ে ফেলেন, তাহলে কেউ না দেখলেও জল কিন্তু আপনি ঠিকই খেয়ে ফেলবেন। ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি। যাই হোক, এখন সময়ের সাথে সাথে রাস্তাঘাট এরকমই যে দেখেন না, এখানেই 6টা সিএনজি না 5টা সিএনজি আমার সামনে, একই সিরিয়ালে 6টা সিএনজি, চিন্তা করা যায়। তো এই অবস্থা হওয়াতে এখন আর বাইক আমরা ওইভাবে টানতে পারি না। আর সম্ভাবনা আসলে দেশে এত পরিমাণ গাড়ি ঘোড়া বাড়ছে, এত পরিমাণ রাস্তায় অনিয়ম বাড়ছে, এখন আর বাইক চালায় সেই শান্তিটা নাই যে শান্তি তো ওই সময় আমরা ভাই মনে হইতো যে বাইকের উপরেই থাকি। রাত 8টা-9টা হলেই বের হয়ে যেতাম, বা বিকেল বা সন্ধ্যায় বের হয়ে যেতাম। বের হয়ে হচ্ছে বাড্ডা থেকে সব একসাথে হয়ে গুলশান বিভিন্ন জায়গা ভাই সারা রাত মজা টজা করে 2:30-3টা ভোরবেলা বাসায় ফিরে দেখ ঘুম থেকে উঠে চল জিম থেকে এসে বেরাও বাইক নিয়ে, মানে একটা বিদিকিচ্ছা অবস্থা ভাই, বিদিকিচ্ছা অবস্থা। চিল লাইফ ছিল, একটা চিল লাইফ ছিল। লাইফের ওই টাইমটা আসলে এনজয় করার। তবে ওই টাইমটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাক্সিডেন্টগুলোও মানুষের লাইফে হয়। আলহামদুলিল্লাহ আমার সাথে বড় কোনো অ্যাক্সিডেন্ট বাইকে হয় নাই। এমনি অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট বাইকে আমার ওরকম বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, এটা আল্লাহ আমাকে বাঁচাইয়া দিচ্ছে। তা না হলে যেভাবে চালাইতাম কিছু একটা হয়ে গেলে বাইচা ফেরার সম্ভাবনা কমই ছিল। যাক, আমরা দেখতে দেখতে চলে আসছি এয়ারপোর্টে। আশা রাখি আর খুব বেশি সময় লাগবে না। আর সময় হচ্ছে এখন অলরেডি 12:44, আর 1713 কিলোমিটার আমার বাইক চলতেছে। আর এইখানে আবার কি ঘটনা ঘটাইছে দেখেন না, এক গাড়ি সামনে দাঁড়ায় আছে, আর এর জন্য পিছনের সবাই হর্ন মারতেছে। আর ও কি শুরু করছে, ও কি চায়, ও যাবে নিচ দিয়ে, ও আসছে ডান দিয়ে।
দেখেন ও যাবে নিচ দিয়ে, অথচ সবচেয়ে ডান দিয়ে আসছে। ফ্লাইওভারের নিচে বেশ বড় একটা জায়গা এরকম ফাঁকা থাকে, এইখানে মানুষজন ঘরবাড়ি বানায় নিছে। আর যদি দেখেন এখানে দোকানপাটও বানায় নিছে, কাপড় চোপড় পেঁচায় মানুষজন ঘুমাইতেছে। আর আরেকটা জিনিস যেটা হয়েছে, ঘুমের সাথে সাথে এইখানে রাতে হচ্ছে নেশার একটা বিশাল কারবার হয়। আর নেশার বিশাল কারবার হওয়ার কারণে এই সমস্ত জায়গাগুলো একটু রিস্কিও হয়ে থাকে মোটামুটি। আর রিস্কি হওয়ার কারণে মানে বুঝেনি তো, আসলে রিস্কি হওয়ার কারণে বিভিন্ন রকম ঝামেলা এখানে হয়। আমি তো আমার বাইক চালানো ভিডিও করি। আরে আমি বাইক চালানো ভিডিও করি। আরে বাবা, এটা আমার বাইক চালানোর ভিডিও করি। আরে বাবা, আমি চ্যানেলের জন্য ভিডিও করি। যাই হোক, আপুরা হচ্ছে একটু মাইন্ড করছিল, কারণ যেটা বলতেছিলাম এই সমস্ত জায়গাগুলো হচ্ছে খুব একটা সুবিধাজনক না, তাই না? এই সমস্ত জায়গাগুলো একটু ঝামেলার আসলে। অ্যান্ড ওনারা ভাবছে হচ্ছে ওনারা ওই যে বৈশা আড্ডা টাড্ডা দিতেছে, প্লাস হয়তো অন্য কিছু হইতে পারে, আমি জানি না। অ্যান্ড ব্লেড টেড নিয়ে যেভাবে আইসা নিজের হাতে পোজ দিবে এরকম একটা ভাব নিতেছিল, আমি ফার্স্ট একটু সত্যি কথা নার্ভাস হয়ে গেছিলাম। এটা হওয়াটাই স্বাভাবিক। অ্যান্ড যেখানে আমি ছিলাম দেখেন এই যে এই জায়গাগুলা আসলে এইভাবে কি রাখা উচিত এরকম? অ্যান্ড এইখানে এরকম আড্ডা যে হচ্ছে, মানে বিভিন্ন রকম ওনারা তো বসে আড্ডা দিতেছে বা যাই করতেছে, এখানে সন্ধ্যার পরে দেখা যায় হচ্ছে আসল খেলা। সন্ধ্যার পরে পুরা দমে একটা অন্যরকম এই টাটা আল্লাহ হাফেজ। অ্যান্ড আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে ওনাদের। দে আর গুড পিপল। মানে বুঝায় বলছি, পরে বুঝছে যে আমি এখানকার স্থানীয় লোক। ভাই আমি আসলে স্থানীয় লোক দক্ষিণ খানের। তো ওরা যদি আমার সাথে একটা উল্টাপাল্টা করে, আমি ভাই মানে আসলে ভিডিওতে বলি না ওগুলো জায়গা, মানে ওরা এখানে বসতে পারবে না। ব্যাপারটা এরকমই, কারণ ওরা আসে যায়, কিন্তু আমরা তো এখানকার একদম রিয়াল। আমি লাস্টে কিভাবে মানে শান্ত করছি দেখেন। আমি বলতেছি যে আমার বাইকের নাম্বার দেখে রাখেন, আমি এই রোডে তো রেগুলারই চলাফেরা করি, মোটামুটি আমাকে খুঁজলেই পাবেন এখানে, আমাকে পাওয়াটা কঠিন কোনো কাজ না। এই হলো ব্যাপার। যাক, যদি আমি ওনাদের ভিডিওটা আপনাদের সতর্ক করার জন্যও দেখাই, তাহলে অবশ্যই ব্লার করে দিব, যাতে কোনোভাবেই বোঝা না যায় যে আসলে ওনারা কে ছিল বা কারা ছিল। কারণ একটা মানুষের মানিজ্যত নষ্ট করাটা কিন্তু আমার কাজ না। বাট ওনারা যেটা করতেছে এটাও যে খুব ভালো কাজ, ব্যাপারটা কিন্তু আমি বলতে পারতেছি না। কারণ ওই যে হাতে আসলে পলিথিন, তো আমি লাস্টে ওনারা যখন চেক করতে আসছে ভিডিও, দেন ক্যামেরা অফ করে দিছিলাম, তা নাহলে আমার এটা আবার লাল বাতি জ্বলে, তো এটা আবার দেখলে জিনিসটা বুঝতো যে রেকর্ড হইতেছে, তখন হয়তো আরও বাজে কিছু করতো। মুখের মধ্যে নিয়ে আসছে ব্লেড, অ্যান্ড নিজের হাতে পোজ দেওয়ার একটা ট্রাই করতেছে। অ্যান্ড ভাই ওর হাতে পোজ দিলে আমার কিছু যাবে আসবে না, বাট জিনিসটা তো ঠিক না। অ্যান্ড যদি আমাকে একটা পোজ দিয়ে বসে, তাহলে ব্যাপারটা কি হবে? অ্যান্ড লাস্টে আমি নেমে গেছিলাম, অ্যান্ড হেলমেট খুলে দাঁড়াইছি যখন, যে ভাই কেউ কিন্তু আসতেছে না, রাস্তায় অনেকে দেখতেছে দাঁড়ায়, বাট কেউ আসতেছে না। তো আমি দাঁড়ায় গেছি না, বাইক থেকে নামা হেলমেট খুলে বন্ধ করে ক্যামেরা আমি নামছি। আমি কই ভাই দেখো তোমরা আমার বোনের মতো এবং অনেক ছোটোই হবা, এগুলা কি শুরু করছো রাস্তার মধ্যে? আমি এখানকার মানে লোকাল লোক, তুমি এরকম ফাপড় নিয়ে কাজ হবে না। প্রথম দিকে আমি নার্ভাস হয়েছিলাম, এটা সত্যি, কারণ এই ধরনের ঘটনার সাথে কিন্তু আমরা রেগুলার অভ্যস্ত না, তো একটু নার্ভাস হওয়াটা স্বাভাবিক। বাট পরে যখন আমি ফাপড় দিচ্ছি, ওদের ফাপড় ছুটে গেছে। তো ব্যাপারটা এরকম, আসলে ফাপড়েই চলে দিনকাল। মূলত হচ্ছে আমি হাত নাড়ায় যখন ভিডিও করতেছি, তখন জিনিসটা ওদের চোখে পড়ছে, অ্যান্ড চোখে পড়াতেই ঘটনাটা হয়ে গেছে খারাপ। অ্যান্ড ভাবছিল যে হয়তো একটা ধান্দা ফিকির হবে, যদি সাথে আরও গ্রুপ থাকতো, ছেলে মানুষ থাকতো, তাহলে হয়তো আরেকটু ঝামেলা করার চেষ্টা করতো, যদিও কিছুই করতে পারতো না। বাট তারপরেও আসলে ঝামেলায় জড়াইলেই ঝামেলা থেকে যত দূরে থাকা যায় অতটুকুই ঝামেলা কম। আর এই ভ্লগিংয়ের এই ইসের কারণে তো আসলে একটু ঝামেলা আমাদের নেয়াই লাগে। যাক, চলে আসছি আমরা দক্ষিণ খান রেলগেট কসাইবাড়ি, চলেন ঢুকি। যাই হোক ভাই, আসলে সত্যি কথা, দিন দুপুরে এরকম ঘটনা একদম অনাকাঙ্ক্ষিত। কোনো আইন কানুনের প্রয়োগ কী অবস্থা বুঝতেছেনই তো। এগুলা আগে ছিল হচ্ছে রেল স্টেশনে, অ্যান্ড এইগুলা এখন জসীমউদ্দিন, এরকম একটা মেইন রোডের মাঝখানে যদি এরকম সিচুয়েশন মানুষের সাথে হয়, তাহলে এখানে যদি কাউকে ছিনতাইও করা হয়, সবাই তাকায় দেখবে, আসলে কেউ আসবে না আপনাকে রক্ষা করার জন্য। এই হলো এখানকার সিচুয়েশন। অ্যান্ড মুখে ব্লেড নিয়ে এগুলা তো আসলে
ওয়ান কাইন্ড অফ অ্যাটেম্প টু মার্ডার বলা যায় এগুলাকে। আমরা ওই ঘটনা থেকে বের হয়ে আসি অ্যান্ড আমরা এবার অন্য ঘটনায় ঢুকি। লাল আলু পাওয়া যাচ্ছে হচ্ছে মোল্লারটেক উদয়ন স্কুলের রোডের অবস্থা খুব খারাপ, লাল আলু সহ। অ্যান্ড মাঝখানে এই ডিভাইডারগুলো দেওয়াতে কিছুটা হইলেও জ্যামের পরিমাণ কমছে, অল্প সময়ে ঢুকে যেতে পারছি। ঠিক 1টা বাজে, আমি 30 মিনিট অলরেডি লেট। অ্যান্ড এটা হলো সোয়ান গার্মেন্টসের গল্লি বলে, যদিও সোয়ান গার্মেন্টস এখন নাই। আর বাম পাশের এটা হলো 12তলা বিল্ডিং বলে, এটা তো চালু হয়ে গেছে মনে হইতেছে। আমরা পার হচ্ছি মোল্লারটেক অ্যান্ড এরপরে হচ্ছে হাজি মার্কেট হয়ে প্রেমবাগান হয়ে গাওয়ার হয়ে দেন দক্ষিণখান আমাদের যাইতে হবে। রোডঘাট মোটামুটি নট ব্যাড, রোড নিচে অবস্থা ভালো রাস্তার। আর রিক্সার পরিমাণের কারণেই রোড মোটামুটি একদম জঞ্জাল অবস্থা। দামি দামি গাড়ি আছে, বড় বড় গাড়ি আছে এদিকে, বাইক গাড়ি সব কিছুই আছে। কারণ এদিক থেকে ভেতরে যে এই রোডটা অনেক ভেতর পর্যন্ত গেছে। কাঁচকুড়া পার হয়ে একদম দোবাডিয়া পার হয়ে একদম হরদি তো ওই পারে, এই পারে হচ্ছে ভাতুরিয়া পর্যন্ত এই রোডটা গেছে। অ্যান্ড বেশ অনেক জনবহুল একটা এলাকা এটা, দুই পাশে যদি হিসাব কিতাব করেন উত্তরার মতোই বড় একটা এলাকা। জাস্ট এখানে পরিকল্পনার অভাবে হচ্ছে রাস্তাঘাট চিকন অ্যান্ড জ্যাম জটলা অ্যান্ড এই ধরনের ব্যাপারগুলো লেগে থাকে। যাক, দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের সেই প্রাণের এলাকায়। কিন্তু প্রাণের এলাকায় আসতে বাজে কিছু সিচুয়েশন পার হয়েই আসতে হয়, কাম্য না এগুলো আসলে আমাদের। আমরা যাই হোক, ভিডিও থেকে আজকে বিদায় নিব এখানেই। হোপ প্র্যাকটিস এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড কেয়ারফুল থাকবেন, কোনো সময় ঘাবড়াবেন না, চেষ্টা করবেন হচ্ছে নিজের মাথার বুদ্ধিমত্তা দিয়ে ওইখান থেকে পার হয়ে বের হয়ে আসার। সব সময় যে সাহস দেখাইলেই কাজ হবে তা না। ধরেন যে আপনি একা, আপনাকে 10 জন আটকাইছে, ওই টাইমে ওইখান থেকে দৌড়ে ভাগা বা পালিয়ে আসাটাও বুদ্ধিমানের কাজ কিছু ক্ষেত্রে। কারণ ভাই, মার খাওয়ার দরকার নেই তো, বিপদে পড়ার দরকার না তো। আপনি শক্তি সঞ্চয় করে যান, সমানে যান। এখন মহিলা মানুষরা তো মায়ের মুড় দেওয়া সম্ভব না, এই হলো অবস্থা। যাক, তাহলে আমরা ভিডিও থেকে বিদায় নেই। হোপ প্র্যাকটিস ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে ভালো লাগলে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ আমি তো এরকম স্লো রাইড করে আগাইতে থাকবো। অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। অ্যান্ড ইনশাআল্লাহ আপনারাও চিল করবেন, আমিও চিল করবো। অ্যান্ড ভালো থাকবো, সুস্থ থাকবো। এই তো, গরমে মাথা ঠিক নাই। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.